কালচারাল হেজিমনি এটা তো আসলে শুধুমাত্র ক্যাম্পাস না, এটা পুরো বাংলাদেশেরই প্রেক্ষাপট। যে আমাদের বাংলাদেশে বহিরাগত অর্থাৎ ভারতীয় যে আধিপত্য, কালচারাল যে আধিপত্যটা, এটা মানে মারাত্মক লেভেলের আছে। তো এবং সেই কালচারাল আধিপত্যটার সূচনা মানে যেখান থেকে উৎসটা হয় সেটা, বা যেখানে সবচেয়ে গুরুত্বের সাথে যেখানে চর্চা করা হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখানে কালচারাল আধিপত্যের কারণে আমাদের নারীরা অনেক ধরনের হেনস্থার শিকার হচ্ছে। আমাদের ইসলামপন্থী যারা আছে আমরা সবাই সবচেয়ে বেশি আমরা এটার শিকার হচ্ছি। সুতরাং এটা তো আগামী নির্বাচনে একটা ফ্যাক্ট হতে পারে। তো এখানে এই জন্য এটা আমাদের বিভিন্ন ধরনের বাইনারি তৈরি করে রাখছে, বিভিন্ন ধরনের দেয়াল দাঁড় করে রাখছে, যার কারণে আমরা যে ইনক্লুসিভ একটা সমাজের স্বপ্ন দেখি সেই সমাজটা আমাদের এখানে বাস্তবায়ন হচ্ছে না। তো এটা অবশ্যই একটা ফ্যাক্ট হতে পারে। তো আমরা চেষ্টা করব যারা এই কালচারাল হেজিমনির বিরুদ্ধে কথা বলে তাদেরকে সাথে করে নতুন একটা এই কালচারাল হেজিমনির যে একটা বিরাট একটা দেয়াল এবং যে একটা বিরাট একটা পাহাড় আমাদের উপর আছে, সেই পাহাড়টিকে আমরা টলে দিতে ইনশাআল্লাহ। গবেষণায় ঢাবি এত পিছনে হওয়ার অনেকগুলো কারণ আছে। এখানে মানে কয়েকটা সমীকরণ যদি দিই, সেটা হচ্ছে আমাদের গত 2020 সনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাপত্র বেরোছে মাত্র 700 সামথিং, এরপরের বছর 1200 সামথিং, এরপরের বছর 1300, 1400, পরপর 22 সালে এবং 23 সালে পরপর টানা 1400 করে হয়েছে, গত বছর 1500-র উপরে হয়েছে। তো এখন এই যে গবেষণাপত্রগুলো এই বিগত 7 বছর 8 বছরে সব মিলিয়ে মনে হয় যত সম্ভব 6000-5000-এর মতো। অথচ বিশ্বের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যারা টপ বিশ্ববিদ্যালয়গুলো আছে, একেবারে যদি অক্সফোর্ড ধরি, অক্সফোর্ডে শুধু গত বছরেই মনে হয় 20,000 প্লাস হয়েছে গবেষণাপত্র। এখন এই যে তাদের গবেষণাপত্র বেশি হওয়ার পিছনে কারণ কি, এবং আমাদের এখানে গবেষণাপত্র কম হওয়ার কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে বাজেট কম থাকে। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গত বছরের এবছর যে বাজেট ছিল সেটা হচ্ছে মাত্র মোট বাজেটের মাত্র 2.17 কি 18, মানে 2.2 উপরে 2.5 নিচে। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের যেখানে সবচেয়ে বেশি বাজেট হওয়ার কথা ছিল গবেষণাতে, যেখানে বাংলাদেশের সরকারের কনসার্ন থাকার দরকার ছিল যে কীভাবে তার দেশকে আরও ডেভেলপ করা যায়, কীভাবে দেশকে আরও উন্নততর করা যায়, সেজন্য বিভিন্ন ধরনের গবেষণা বের হবে, রিসার্চ পেপার বের হবে, কীভাবে নতুন নতুন পন্থা বের হয়ে যায় সেই বিষয়ে নতুন নতুন ওয়ে বের করবে গবেষণার মাধ্যমে। কিন্তু সেখানে রাষ্ট্রপক্ষ থেকেও এখানে বাজেটে খুব একেবারে অল্প পরিমাণ বাজেট দেওয়া হয়। এরপরে আবার ইউজিসির কনসার্ন ছাড়া, ইউজিসির অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার কোনো ধরনের কোনো বাজেট দিতে পারে না। তো এই যে বিভিন্ন ধরনের মারপ্যাচের কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছে, অনেক সময় তারা চাইলেও পারে না, আবার অনেক সময় তারা চায়ও না। আর 2 নম্বর কারণ হচ্ছে গবেষণার জন্য যে সকল ফ্যাসিলিটিসগুলো দরকার হয়, যে সকল ইন্টারন্যাশনাল যে সকল আইটি বেস যে সকল সুযোগ সুবিধা দরকার হয়, এগুলোর অনেক অপ্রতুল থাকার কারণে, অল্প থাকার কারণে আমাদের গবেষণার খুব বেশি মানুষ বা টিচাররা, স্টুডেন্টরা খুব বেশি অ্যাপ্রোচেবল হতে পারে না। এরপরে হচ্ছে এখানে শুধুমাত্র যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস কম এই নয়, বরঞ্চ শিক্ষার্থীদেরকে কিংবা শিক্ষকদেরকে যে গবেষণার প্রতি উদ্বুদ্ধকরণের জন্য যে সকল কর্মকাণ্ডগুলো নেওয়ার কথা ছিল প্রশাসনের কিংবা সরকার উদ্যোগী হয়ে নেওয়ার কথা ছিল, সেই সকল উদ্যমী করার মতো, উৎসাহ উদ্দীপনা দেওয়ার মতো কোনো ধরনের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না। তো যার কারণে শিক্ষার্থীরা এদিকে কম ঝোঁকে। দেখেন, ইসলামে কোরআনে স্পষ্টভাবে বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, যে দিনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাড়াবাড়ি নেই। এখন মানে এটা হচ্ছে শুধুমাত্র সে দিনে মানে কাউকে চাপিয়ে দেব না, বিষয়টা এটা না। বিষয় হচ্ছে প্রত্যেকেরই মতাদর্শ তার লালন করার পালন করার স্বাধীনতা রয়েছে। যদি এটা না হতো তাহলে ইসলাম যখন ক্ষমতায় আসছে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন তো সকল হিন্দুকে সকল ইহুদি খ্রিস্টানকে রাষ্ট্র থেকে বের করে দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করেন নাই। এমনকি পরবর্তী খোলাফায়ে রাশেদার যুগে, উমাইয়ার যুগে, আব্বাসী আমলে কিংবা ওসমানীয় খেলাফতের সময়ও আমরা কখনো দেখি না যে কোনো বিধর্মীকে রাষ্ট্র থেকে বের করে দিয়েছে। সুতরাং এটা প্রমাণ করে যে ইসলাম
পরমত চর্চাকে সংবেদনশীলতার সাথে তাকে গ্রহণ করে। তা আমরাও ইসলামী ছাত্র বাংলাদেশ তার পথ চলার পথ শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে সবার সাথে সহানুভূতিশীল এবং সহাবস্থানের রাজনীতির পক্ষে এবং রাজনীতির কথা বলে আসে। সুতরাং তারই চাহিদার আলোকে আমরা এটা বিশ্বাস করতে পারি যে আমরা যদি কখনো বিজিত হই, তাহলে আমরা যে বিজিত হওয়ার পরে আমাদের সাথে কখনো কারোর সাথে কোনো আদর্শগতভাবে কিংবা মতাদর্শগতভাবে কোনো ক্লাশ লাগবে না। এর আরেকটা কারণ হচ্ছে বিগত যে 5-7 বছর আমরা একেবারে জোরালো ভূমিকার সাথে আমরা ক্যাম্পাসের কাজ করছি। আমাদের অনেক আগে থেকে আমাদের কাজ হচ্ছে, কিন্তু একেবারে প্রকাশ্য দিবালোকে একেবারে আমরা জোরালো ভূমিকা পালনের মাধ্যমে আমরা যে কাজ করে আসতেছি গত ডাকসু নির্বাচনের পর থেকে আমাদের সাথে মোটামুটি সব ধরনের মানুষের সাথে ভালো সম্পর্ক এবং তারাও আমাদেরকে ভালোভাবে নেয়। কারণ হচ্ছে আমাদের যে মতাদর্শ এবং আমাদের যে চিন্তাভাবনা, আমরা কারোর উপরে অ্যাটাকিং নয়, আমরা সবসময় দাওয়াতি মূলক এবং দাওয়াতি সুলভ আমাদের কর্মকাণ্ড এবং সবাইকে নিয়েই আমরা দেশ গঠন করতে চাই। সবাইকে যখন নিয়ে আমি দেশ গঠন করব, আমার চিন্তাটা যখন ইনক্লুসিভ থাকবে, তখন আমার কারোর সাথে ক্ল্যাশ লাগার কোনো কথা না এবং কারোর সাথে আমার বাধাবাদিও আসবে না। হ্যাঁ, যদি কেউ তার চিন্তাকে তার মতাদর্শকে আমার উপর চাপিয়ে দেয় এবং সে আমাকে তার মতাদর্শ পালনের জন্য এবং তার মতাদর্শ গ্রহণের জন্য আমাকে বাধ্য করে, তখন তার সাথে আমার ক্লাস লাগবে, এটা স্বাভাবিক। সুতরাং যদি সে আমাকে কোনো ধরনের তার মতাদর্শ আমার উপর চাপিয়ে না দেয়, আমাকে বাধ্য না করে, তাহলে তার সাথে আমার কোনো ধরনের ক্লাস লাগবে না। আমাদের যদি কমন ডায়লগ হয় দেশ রক্ষা, দেশ গঠন, সমাজ গঠন, ক্যাম্পাস গঠন, তখন তার সাথে আমার কখনো কোনো ধরনের ক্ল্যাশ বাঁচবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র বাংলাদেশ সেই বোধ বিশ্বাস লালন করে এবং সেই দর্শনের উপরে ইসলামী ছাত্র বাংলাদেশ অটল।